নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত প্রেতপুরী। সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরো চেপে আসলো। আমরা কয়েকজনে ক্লাবের একটা ঘরে জড়সড় হয়ে বসেছিলাম। আলোটা টেবিলের ওপর নিস্তেজভাবে জ্বলছিল। এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বড়দা এসে উপস্থিত। আমাদের মধ্যে একজন তাকে সম্ভাষণ করলো, আরে বড়দাবু যে। বড়দা ছাতাটা মুড়ে এক কোণে দাঁড় করিয়ে দিয়ে কোঁচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার অধিকার করে বসল। একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করে বলল, এ ভরা বাঁধর মাহ সাউন শূন্য মন্দির, গিন্নি বুঝে সুঝে আজই বাপের বাড়ি গেলি। অমূল্য এক কোণে উড়ি পাকিয়ে বসেছিল। বলল, তাই আমাদের জ্বালাতে এসেছ? বড়দা ওদিকে কর্ণপাত না করে বলল, বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা টেকতে লাগলো, তাই। মিনিট দুই নীরব থেকে বুক পকেটের ভেতর থেকে সিগারেটের বাক্স বের করে একটা সিগারেট ধরিয়ে বলল, আজকের বৃষ্টি থেকে একটা পুরনো গল্প মনে পড়ছে, এই সারলে। অমূল্য উঠে দাঁড়িয়ে বলে, একটু যে নিশ্চিন্তে হয়ে ক্লাবে বসবো তার জন্য আমি বাড়ি চললুম। ঋষি, তোমার ছাতাটা যদি দাও। ঋষি ঘাড় নেড়ে বললে, আমাকেও তো বাড়ি যেতে হবে, বৃষ্টি আজ রাতে থামবে বলে তো মনে হচ্ছে না। অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখলো, কিন্তু ছাতার সত্ত্বাধিকারী কারো মুখে করুণার কণা মাত্র না দেখে হতাশভাবে আবার চেয়ারে বসে পড়ল। পৃথ্বী জোরে হেসে বলল, অমূল্য, কপালে লিখিতং ঝাঁটা কোন শালা কিং করিসতি, বড়দার গল্পটা শুনেই যাও। অমূল্য জবাব দিল। বড়দা আরম্ভ করল, বছর কয়েক আগেকার কথা। সেবারও এমনি নিদারুণ বর্ষা, ভাসছে বিলখাল, ঝাপসা ঝাপটায় হাসছে জয়ফু। আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি। দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়া গায়ে। আমাদের কারুর মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেন না, অগত্যা সেখানেই যেতে হল। একে পল্লীগ্রাম, তাই বর্ষাকাল। সেই দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয়। সুবিধের মধ্যে রেলের স্টেশন ক্রোশখানেকের মধ্যেই ছিল। স্টেশনে নেমে সকলে পায়ে হেঁটে কোণের বাড়ির দিকে যাত্রা করল, কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে গরুর গাড়ির পথ দুর্গম হয়ে উঠেছে। পুরোহিত ন্যায়রত্ন মশাই সঙ্গে ছিলেন। কাঁধার মধ্যে তার এক পাটি খড়ম অন্তরিত হলো দেখে আমরা নিজের নিজের জুতো খুলে বগলে দিল। তারপর অনেক বাধা বিঘ্নে ফাঁড়া কাটিয়ে যখন বিয়ের বাড়ি উপস্থিত হলো, তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না। কেবল মেসুমশাই গোঁফ থেকে কাদা নিংড়তে নিংড়তে কাকে খিঁচোচ্ছিলেন, গলার আওয়াজে তাকে ধরে ফেলল। এই এক রোজ পর পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল। তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন, তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলল। খাবার পর কিন্তু বড় কষ্ট পেত। আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় 20 জন ছিলাম। যে ঘরটাতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো, তাতে শোয়া নয়, ঠাসাঠাসি করে কোনো রকমে 20 জন বসতে পারে। গুরুভোজনের পর সকলের মনেই একটু গড়াবার ইচ্ছে ছিল, কিন্তু তার ঘটে উঠল। শুধু শীর্ণদেহ ন্যায়রত্ন মশাই কোনো ক্রমে একটা কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল, আর সকলে পান তামাক খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগলো। একদিকে জনাকায় ছোকরা তাস নিয়ে বসে গেল। আমার কিন্তু বড় বিরক্তি বোধ হলো। জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলো, দিনের বেলা তো যাও হলো, রাতেও কি এই ব্যবস্থা নাকি? গোধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাত্রে ঘুমোবার তো কোনো বাধা নেই। দাদা না হয় বাসর ঘর আলো করে শালি আর
দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন, কিন্তু সেই জন্য আমার সারা রাত জেগে পাহারা দেবার তো আর কোনো দরকার নেই। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, রাতে শোয়ার কিরকম ব্যবস্থা? তিনি বললেন, কারাগায় বাড়ি ভাড়া পাওয়া যায় না, অতি কষ্টেই বাড়িটি সংগ্রহ করা হয়েছে। এর আরেকটি ঘরে জিনিসপত্র আছে, রাত্রে খালি করে দেওয়া হবে। শুনে বড় ভরসা হল। 20 জনের শোবার জন্য মাত্র 2টো ঘর। অন্যমনস্কভাবে বাইরে অবিশ্রাম বাড়িধারার দিকে চেয়েছে কিছু দূরে একটি অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে তো বোধ হয়। দরজা জানলাগুলো সব বন্ধ। আগে বোধহয় বাড়িখানার হলদে রং ছিল, এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে। দেয়ালে স্থানে স্থানে চুন বালি খসে গিয়ে গায়ের মতো দেখাচ্ছে। আমি জিজ্ঞেস করলুম, ওই বাড়িটা কার? ভদ্রলোক হেসে বললেন, আপাতত ভূতে। একটু অবাক হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই। কিছুকাল আগে ওই বাড়িটিতে এক ভদ্রলোক ছিল, অবশ্য তার নিজের তৈরি নয়, পৈতৃক সম্পদ। কিন্তু গ্রাম থেকে ক্রোশ 2 দূরে জমিদারের কাছারিতে 15 টাকা বেতনে গোমস্তা ছিল। সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল। বাবুটি মদ খেত, অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে মারধর করত, কিন্তু মেয়েটি তার বড় আদর ছিল। জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেন। তার স্ত্রী সতীসাধ্যী ছিলেন, তাই বছর 3 আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন। তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগল। এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না, কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল। একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চড় কষিয়ে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল। তার বদলে তার 6 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান হয়নি। মাঝে মাঝে কানাঘুষো শোনা যায় যে তিনি গাছে পিঠে কোথাও লুকিয়ে আছেন। গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাতে মাঠে ঘুরে বেড়াতে দেখেছেন, কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা। বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে, কেউ ব্যবহার করে না। গ্রামের 2-1 সাহসী লোক একবার রাতে ওই বাড়িতে শোয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে রাত্রেই ভয় পেয়ে পালিয়ে আসে। তারা বলে বাড়িতে ভূত আছে। গল্পটা শেষ শুনে বললুম, আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই, কারোর আপত্তি হবে কি? ভদ্রলোক বলেন, না মশাই, আমাদের সাহস হয় না। আমি বললুম, আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদেরই বা হতে বাধা কি? আর সকলের দিকে ফিরে বললুম, এই বলছি, তোমরা কি কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো? সকলেই ব্যাপার কি জানতে চাইলে, কিন্তু সমস্ত শুনে আমার মতো 2-3 জন ছাড়া আর কেউ রাজি হলো না। যাই হোক, সন্ধ্যের আগে বৃষ্টি একটু ধরেছে। আমরা বাড়িখানা দেখতে গেল। বাড়িতে তালা ঝুলছে। সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন। দরজা খুলে ঘরে ঢুকতেই ভেতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘরে ঝাঁপিয়ে পড়ল। স্যাঁতস্যাঁতে ভিজে একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকলো। তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো ম্রিয়মান ভাবে ঘরে ঢুকলো। দেখলুম মেঝের উপর প্রায় 1 ইঞ্চি পুরু ধুলো পড়েছে। কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল। মোটের উপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে। বাড়িতে মাত্র 2টি ঘর, তার মধ্যে একটি শয়নকক্ষ। আসবাবের মধ্যে একটি পুরনো খাট, আর তার মাথার কাছে একটা কপাটযুক্ত দেওয়াল আলমারি। ঘরটা নেহাত ছোট নয়, খিড়কির দিকে একটা জানলাও আছে। দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললে, না,
আজ রাত্রে আর শোবার দরকার হবে না, তাস পাতা খেলে কাটিয়ে দেওয়া যাবে। কাজ কি বাবা। ভদ্রলোকটি সঙ্গে ছিলেন, তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললুম, বেশ, তোমরা তাস পাতাই খেলো, আমার কিন্তু না ঘুমোলে চলে না। ভদ্রলোকটিকে বললুম, আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন, ঘরটা ঝাঁট দিয়ে বিছানা করে দেবে। ভদ্রলোকটি এবং সঙ্গীরা হালকাভাবে একটা বাধা দিলেন, কিন্তু আমার জেদ চেপে গেছে, আর তাই দেখে আর কিছু বললেন না। রাতে শুভকর্ম যথাসময় শেষ হয়ে গেল। 10:30টার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লন্ঠন হাতে একলা শুতে গেল। সন্ধ্যের পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল, এখনো সমানভাবে চলছে। বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজায় খিল লাগিয়ে দিল। তারপর লন্ঠন হাতে শোবার ঘরে গেল। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল। খিড়কির দিকে জানলাটা আগের মতোই বন্ধ ছিল। আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিল। ঘরের দরজা বন্ধ করে দিতে এই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো। হাওয়ার অভাবে এবং গরমেও বোধহয় জানলাটা ধরে 2-3 বার টানাটানি করবার পর সেটা খুলে গেল। আর তখন ব্যাং আর ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেল। জানলা খুলে ফিরে আসতে পাশে দেয়াল আলমারিটা পড়ে, কৌতূহল হলো, সেটাকেও খুলতে গেলাম। দেখি মরচে পড়ে সেটা ইঁটে গেছে। জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল। ভেতরে দরকারি জিনিস কিছুই নেই, কেবল গোটা 5-6 খালি মদের বোতল গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে। শরীর বেশ ক্লান্ত হয়েছিল, তাই আলোটা কমিয়ে খাটের পায়ের কাছে রেখে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো। 2-1 গায়ে কাঁটা উঠিল। কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলাম বলেই হোক, বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছেই বলেই হোক, এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। রাত্রি বোধ করি তখন 2টো কি 2:30 হবে। হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একবার ধর্মর করে বিছানা ছেড়ে উঠে বসল। দেখি দেয়াল আলমারি থেকে শব্দটা আসছে। নিমেষের মধ্যে দারুণ ভয়, আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লোপ হয়ে গেল। আমি শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনে ধার ঘেঁষেও গেল না। সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলো সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে। সে শব্দ আর থামে না। নিশাচর প্রেতজনীর এই নিশ্চিত উল্লাস ঝনঝন শব্দের সমানভাবে সমান ব্যবধানে চলতেই লাগলো। আমি মশারির মধ্যে একটি বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইল। আমার অবস্থাটা একবার ভেবে দেখো। বাইরে অজস্র বাড়ি পাহাড়, ভিতরে অশরীরী নৃত্য। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না। মশারি ছিঁড়ে বাইরে বেরিয়ে পড়লো। আলোটা বাড়ি দিতেই ঘরের নিরাবরণ শূন্যতা যেন আমার চারিদিকে তাঁতপেন করে হেসে উঠল। অন্ধকার এচ্ছে ছিল ভালো। মনে হতে লাগলো এই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে, এবং তারপর যে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলাম না। ছুটি জানলার কাছে গিয়ে সজোরে গড়াত চেপে দাঁড়ালো। ঠিক ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো। বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের ওপর মুদ্রিত হয়ে গেল। জানলা থেকে হাত 25 দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল। হিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না। সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতি লোক কোদাল দিয়ে প্রাণ মনে কোপাচ্ছে। সর্বাঙ্গবে জল পড়ছে, পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না। কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল।
আমি আরেকবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। আবার বিদ্যুৎ। দেখলো ক্লান্তি নেই, বিশ্রাম নেই, বৃষ্টির দিকে ভ্রুক্ষেপ নেই। লোকটা সমানভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে, আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে, ঝনঝন ঝনঝন। আমার আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল। এখন ভাবলাম ডাকি, কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল। কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানলার সামনে তুলে ধরল। বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না, কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনে নেই বন্ধ হয়ে গেল। শব্দটা এতক্ষণ সয়ে গিয়েছিল, থামতেই বুকের ভেতরটা ধরাস করে উঠল, আবার থামে গেল। শব্দ থামলেই দেয়াল আলমারির দিকে তাকিয়েছিল। সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে চাইতেই ভয় আমার গায়ের লোম প্রায় জল হয়ে গেল। লণ্ঠনের খোলাটে আলোতে দেখলাম ঠিক জানলার ওপারে একটা মস্ত চাকরা মাথা, আর তারই ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের উপর স্থির হয়ে আছে। আমার আমার হাঁটু দুটো আর গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে। চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব। তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপতে লাগলাম। হঠাৎ বাঘের খাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গড়ার ধরে টান দিলে জানলার কুন্দারা পচা কাঠ অকস্মাৎ ভেঙে গিয়ে গড়ার দুটো ভার হয়ে গেল। আর আর প্রায় সঙ্গে সঙ্গে একটা রাখতো গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়লো। আমাদেরকে কটমট করে তাকিয়ে বলে, তুমি কে? নিজের নামটা পর্যন্ত সব ভুলে গিয়েছিল, তাই উত্তর দেওয়া হলো না। লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর তার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। সে ভাঙা গলায় চিৎকার করে উঠল, তুমি তুমি পুলিশ? আমি প্রবল ভেগে ঘাড় নেড়ে জানালুম যে আমি পুলিশ নই। আশ্চর্য, লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল। কোমরে একটা শতচিহ্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র। একবার ঘরের চারিদিকে তাকিয়ে বলল, তিন মাস মদ খাইনি, বেঁধে যাচ্ছে। আমাকে একটু মদ দিতে পারো? বেশি না 1 গ্লাস। আমার বুক ফাটা নদী আর কখনো শুনেছি বলে মনে হয় না। বোধ হলো মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে। একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উঁকি মারছিল। আমি বললাম, মদ তো নেই, কিন্তু আপনি কি? লোকটা 2 হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে মাথা তুলে বলল, এই বাড়ির মালিক আমি। নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই, গোমস্তাগিরি করত। একদিন ঝগড়া করে চলে এলো। তখন স্ত্রী বেঁচে নেই, শুধু মেয়ে। বাড়ি আসতেই মেয়েটা বলল, বাবা খেলা করতে করতে পায়ের মল ওই গাছতলায় কোথায় পুঁতে রেখেছিল, আর খুঁজে পাচ্ছি না। মাথায় রাগ চড়েছিল, মারলুম বেটার আগে এক চট। মেয়েটা সেখানেই পড়ে মরে গেল। সেই থেকে পুলিশের ভয় পেটিয়ে বেড়াচ্ছি। এটা মরেছে কিন্তু তার মল কগজা কিছুতেই খুঁজে পাচ্ছে না।
আরেকবার আলমারির দিকে ছুটে গেল। খালি বোতলগুলো বেড়ে বেড়ে মাটিতে আছড়ে ভাঙতে লাগলো। তারপর একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথে বেরিয়ে গেল। মিনিট দুই ঘর একেবারে নিস্তব্ধ। তারপর আলমারির কাঁচের কপাট দুটো সজোরে শব্দ করে উঠল, ঝনঝন ঝনঝন ঝনঝন। বড়দা নীরব হলো। অমূল্য শ্লেষ করে বলে উঠল, ব্যাস এই গল্প, খালি ঝনঝন ঝনঝন। বড়দা বলল, আর একটু বাকি আছে। শেষ রাতে একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ চমক ভেঙে গেল। দেখলাম ঘর একেবারে অন্ধকার, আলোটা কখন নিভে গেছে। অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইল, কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঁঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শেষ রাতে ঠান্ডা হাওয়ায় কুণ্ডলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল। সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানি ব্যাগটা চুরি গেছে।